গতকালকে আমার এক কলিগ এই বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। উনি আমাকে বললেন যে, এই যে বাংলাদেশের যে বোলিং লাইন আপ, তাসকিন, নাহিদ এবং হাসান, এই ৩ জন তো সম্ভবত পৃথিবীর এখন ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং লাইন আপ। কেন বেস্ট এটা নিয়ে প্রয়োজনে আমরা পরে আরেকদিন কথা বলব। এখন এই লাইন আপ হচ্ছে বাংলাদেশের। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিশ্চয়ই রোজ নেটে এদেরই খেলে। তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমার রোচের মতো বোলারের সামনে বা এই এদের চেয়ে অনেক মিডিওকর বোলারের সামনে মুখ থুবড়ে পড়ে কেন? এরা তো হাসানের মুভমেন্ট খেলে অভ্যস্ত, এরা নাহিদ রানার পেস খেলে অভ্যস্ত, এরা তাসকিনের অ্যাকুরেসি খেলে অভ্যস্ত। তাহলে এরা কেন অন্য বাইরের পেস খেলতে পারে না? আমি একটু থমকায় গেলাম যে আসলে ঘটনাটা কী। তখন আমার মনে পড়লো যে আমার রিপোর্টিং লাইফে আমি কিছু রহস্যময় ঘটনা দেখছি। আমাদের ব্যাটসম্যানদের কিছু পলায়নপর ব্যাপার দেখছি। সেই ব্যাপারগুলো কি এখনও চলতেছে? এখনও কি তারা নিজের দেশেরও সেরা ব্যাটসম্যানদের নেটে ফেস করতে ভয় পায়? তখন আমি বাংলাদেশের নেট এখনও খুব কাছ থেকে দেখেন এরকম ২-৩ জনের সঙ্গে কথা বললাম এবং অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলাম আমার সন্দেহটা একটু হইলেও সত্যি। সরাসরি পালায় না গেলে এখনও পর্যন্ত আমাদের সো কল্ড স্টার ব্যাটসম্যানরা যারা এই টেস্টে বা ওয়ানডেতে টপ অর্ডারে ব্যাট করতেছেন, এরা বেশিরভাগই বাংলাদেশের সেরা বোলারদের নেটে ফেস করতে চান না, স্বচ্ছন্দ বোধ করেন না। তারা কোনো না কোনোভাবে ব্যাপারটা এড়ায় থাকতে চান। তার মানে নিজের দেশের সেরা বোলারদের ফেস না করেই এরা বিশ্ব সেরা বোলারদের ফেস করতে চান। কিভাবে হবে ব্যাপারটা? সুমন ভাইয়ের একটা স্মৃতিচারণ দিয়ে বলি। এটা হচ্ছে ২০০২ সালের ঘটনা। মাশরাফি তখন সবে ন্যাশনাল টিমে আসছে। ওই যে আগে একদিন বলছিলাম যে আপনারা এখন কল্পনাও করতে পারবেন না যে সেই সময় মাশরাফি কী ছিল। ওই সময়ের পত্রপত্রিকা যদি কারো দেখার সুযোগ থাকে বা আমার যে বইটা আমি খুব লজ্জার সঙ্গে বলতেছি যে মাশরাফি নামে একটা বই লেখা আছে, ওখানে দেখবেন অ্যান্ডি রবার্টস থেকে শুরু করে দিন দুনিয়ার সেরা পেসাররা কীভাবে তারে ব্যাখ্যা করছে। সে তখন মানে রেগুলার 150+ বল করতো। তো ওরকম একটা বোলারে খেলা সবার জন্য ভীতিকর ছিল। সুমন ভাই আমাকে একটা ইন্টারভিউতে বলতেছিল যে, "আমি জীবনে কোনো পেসারে খেলতে ভয় পাই নাই।" সুমন ভাই তো শন টেট, শোয়েব আখতারদের সময়ের মানুষ। ফলে সুমন ভাই সাধারণত ভয় পায় না পেসারদের খেলতে। কিন্তু বলতেছিল, "নেটে কৌশিকরে খেলাটা আমার কাছে খুব ভয়ের ব্যাপার ছিল।" কারণ ও ম্যাচে ভদ্রস্থ থাকতো কিন্তু নেটে যখন আমাদের পাইতো, একটু সিনিয়রদের পাইতো, ও তখন চেষ্টা করতো আমাদের হাত পা ভেঙে দেওয়ার। মানে ইচ্ছা করে হাত পা ভাঙতে চাইতো না, ওর সর্বোচ্চ পেস দিয়ে বল করতো। এবং সুমন ভাই হাসতে, হাসতে বলতেছিল যে, "নেটে যদি স্পিড গান থাকতো, তাহলে আমি নিশ্চিত যে ও নেটে 155+ বল করতো।" তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সুমন ভাই মজা করতেছিলেন যে আমরা ভয় পাইতাম ওর বল নেটে খেলতে। কিন্তু এটা শুধু মজার ব্যাপার না। দেখেন একটা সময় আমরা যখন আ আ মিরপুরে প্র্যাকটিস দেখতাম, তখন কিন্তু আমরা একদম নেটের গায়ে দাঁড়ায় প্র্যাকটিস দেখতাম। তো সেই সময়টা কেমন ছিল? নেট প্র্যাকটিসটা হতো হচ্ছে মিরপুর ইনডোর স্টেডিয়াম যেটা, মানে মূল ওই ইনডোর স্টেডিয়াম না। ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে একটা ইনডোর স্টেডিয়াম আছে। ওখানে হচ্ছে নেট প্র্যাকটিস হতো। ওখানে পাশাপাশি কয়েকটা নেট ছিল বাইরে, কয়েকটা নেট ছিল ভিতরে। ভিতরে ব্যাটসম্যানরা হচ্ছে মেশিনের বল খেলতো, বাইরে হচ্ছে বোলারদের বল খেলতো। তো ভিতরেও কিছু জার্নালিস্ট দেখা যেত যে তখন আমাদের অবারিত যাতায়াত ছিল। ওই ইনডোর থেকে ড্রেসিং রুমের দরজা পর্যন্ত হাঁটতে, হাঁটতে জীবনে অন্তত ১০০ ইন্টারভিউ করছি। তখন না এত ফর্মালিটিজের কোনো ব্যাপার ছিল না। খেলোয়াড়দের ঘাড়ে হাত দিয়ে হাঁটতাম সবাই। আমি মানে এটা ভাব নেওয়ার কিছু নেই। আমার চেয়ে বেশি ঘনিষ্ঠতা অন্যদের সঙ্গে ছিল। মানে ও একেবারে ভাই, ভাই একটা পরিবেশ ছিল। ধরেন যারা একটু বেশি টেকনিক্যাল নিয়ে স্টোরি করতে চাইতো, তারা নেটের পিছনে গিয়ে দাঁড়াইতে পারত। এখন এটা আপনি কল্পনাও করতে পারেন না। নেটের পিছনে দাঁড়ায় একদম ব্যাটসম্যানের ফুটওয়ার্ক দেখতো, ব্যাটসম্যানের ব্যাট লিফট দেখতো, তারপরে ব্যাট কিভাবে নামায় তা দেখতো, ডিফেন্স, তারপরে স্ট্রাইক সব কিছু দেখতো। দেখে লিখতো। আমি আবার অত বুঝি না তো। ফলে আমি সাধারণত বোলারের পেছন দিকটায় দাঁড়াইতাম। বোলারের পেছন দিকটা ইনডোরে ঢোকার যে গেটটা, ওই গেটের কাছে আমরা এরকম একটা কার্ভ লাইন করে দাঁড়ায় থাকতাম। যেসব ক্রিকেটারের প্র্যাকটিস হয়ে যেত স্বভাবতই কৌশিক মানে মাশরাফি তার মধ্যে ছিল, আসে আমাদের মধ্যে বসে। এমনও দিন গেছে একই চাদরের নিচে আমরা ২ জন সাংবাদিক, আমি পিয়াল আর মাশরাফি। আমার একটা কমলা রঙের চাদর ছিল। এই টেঙ্কু ভাইয়ের পরে আমার খুব রাগ হয় যে 'প্রথম আলোর' ক্রীড়া সাংবাদিক, ফটো সাংবাদিক, কিংবদন্তি ফটো সাংবাদিক। আ আমার একটা ছবি তুলছিল আমি, পিয়াল আর মাশরাফি। আমার একটা কমলা রঙের চাদর ছিল। ওই চাদরের নিচে বসে কুয়াশার ভিতর বসে প্র্যাকটিস দেখতেছি।
ওই ছবিটা যদি পাইতাম, আহারে! তো যাই হোক ব্যক্তিগত আফসোসের জায়গায় চলে গেছি। যেটা বলতেছিলাম যে ওই সময় আমরা একদম কাছে বসে নেট প্র্যাকটিস দেখতাম। ফলে খেলোয়াড়দের জন্য বিব্রতকর এরকম ২-৪ টা ঘটনা দেখছি। বিশেষত মাশরাফি, তারপরে রুবেল, তখন রুবেল মাত্র আসছে, সেনসেশন, এরকম ২-৪ জন বোলারের বল আমাদের অনেক তারকা ব্যাটসম্যান খেলতে চাইতেন না নেটে। টুকটাক অজুহাত দিয়ে পাশের নেটে চলে যাইতেন বা একটু জুতা সমস্যা করতেছে বললে বের হয়ে চলে যাইতেন। অনেক সময় সরাসরি আপত্তিও করে ফেলতেন। তখন বেশিরভাগ সময় নেটে ইনচার্জ থাকতেন হচ্ছে সারোয়ার ইমরান। খুব কড়া মানুষ সারোয়ার ইমরান। নিজে পেস বোলিং কোচ, ন্যাশনাল টিমেরও কোচ ছিলেন। ফলে উনি ধরে, ধরে ওনার শিষ্যদের মানে সব গতিশীল পেসারদের আনতেন ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার জন্য এবং খুব ধমক দিতেন কোনো ব্যাটসম্যান আপত্তি করলে যে, "না, বেশি গতির বল খেলবো না।" কে এই পলায়ন পরতা করতো নাম বলব না। এটা একটু সিক্রেটই থাক, এটার নাম বলব না। কিন্তু ২ জন মানুষের কথা বলতে পারি যে তারা কখনো ভয় পাইত না। তারা যারে আনেন আপনি ব্রেট লিরে ছেড়ে দিলে ব্রেট লিরও পিটানোর চেষ্টা করতো। নাকে লাগতো, মুখে লাগতো, কিচ্ছু যায় আসে না। আশরাফুল আর আফতাব নিঃসংকোচে যেকোনো বোলারের বল খেলতো। নেটে কখনো গাইগুই করতে দেখি নাই এই ২ জনরে। তো এই জিনিসটা আমি গতকালকেই আবিষ্কার করলাম যে এই জিনিসটা যায় নাই জাতীয় দলের থেকে। এখনও জাতীয় দলের তারকা খেলোয়াড়রা, আবার বলতেছি কারো নাম বলব না, একদম মানে টপ মিডল অর্ডারের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দের এই প্রবলেম আছে বলে জানতে পারলাম। ব্যাপারটা তো ওই যে একটু সন্দেহ থেকে কলিগের কথা থেকে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। ইমরান ভাইরে ফোন দিলাম যে, "ইমরান ভাই, এইরকম মনে আছে আপনার যে আমরা যখন ওই যে নেটের পাশে দাঁড়ায় সামনে দাঁড়ায় খেলা দেখতাম, ব্যাটিং দেখতাম, সেই সময় এরকম কিছু ঘটনা ঘটতো?" ইমরান ভাই হাসতেছে যে, "তুমি তো ভালো সব আ ইয়ে মনে করো। এগুলো কেন মনে রাখো কেন?" ধমক দিল একটু। তা আমি বললাম যে, "আপনি বলেন, ছিল না এরকম একটা ব্যাপার?" তো বলল, "হ্যাঁ, ছিল।" তো আমি বললাম, "এখন কি এটা ঠিক হয়েছে?" তো ইমরান ভাই স্বাভাবিকভাবে বললেন যে, "দেখো, আমি তো অনেকদিন ন্যাশনাল টিমের প্র্যাকটিস করাই না। ন্যাশনাল টিমের নেটে যাওয়াও হয় না অনেকদিন। ফলে এখন কি অবস্থা জানি না। তবে তুমি তো নাহিদ রানার বলকে ফেস করতে ভয় পায়, এরকম একটা ধারণা পেতে চাচ্ছ। আমি তোমারে একটা জিনিস বলি। নাহিদকে ১ম ঢাকায় নিয়ে আসলো আলমগীর কবির। এটা তো অলরেডি আপনারা সবাই ইয়ান বিশপের সূত্রে এখন সারা পৃথিবী জেনে গেছে।" তো বলল যে, "একদম লিকলিকে, মনে হয় যে খেতে পায় না এরকম একটা বোলার। বিশাল লম্বা।" তো সারোয়ার ইমরান তো বাংলাদেশে আপনার পেস বোলিংয়ের সেই আদিগুরু। তারপরে সে বলতেছে যে, "আমি আলমগীররে বললাম, ও কি জোরে বল আসলেই করতে পারবে?" বলল, "দেখেন না স্যার, আ অ আলমগীর ভাইও তো পেসার, সেও আ সারোয়ার ইমরানের ছাত্র।" তো সারোয়ার ভাই বললেন যে, "ঠিক আছে, ও নেটে বল করুক।" প্রাইম ব্যাংকের নেটে। তো প্রাইম ব্যাংকের সেবার কোচ হচ্ছেন সারোয়ার ভাই। তো নেটে বল করলো, সারোয়ার ভাই বললেন যে, "নামগুলো না বলি, তুমি তো বললে বলে দিবা, নাম না বলি।" কিন্তু বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ওইবার প্রাইম ব্যাংকে আমার সঙ্গে ছিল। বিশ্বাস করো, ২-৩ ওভার করার পরে আমি আর কাউরে খুঁজে পাই না যে নাহিদের বল খেলবে। বলল, "তখন অনেক ছিল এবং এর চেয়ে তুমি আলমগীরের সঙ্গে শুনে দেখো, নাহিদের পেস এর চেয়ে অনেক বেশি ছিল। এখন অ্যাকুরেসি বাড়াতে গিয়ে ওই সামান্য একটু আপোস করছে।" যাই হোক, সারোয়ার ভাই নিজেই এই দৃশ্য দেখছেন যে পিচ্চি নাহিদের বল বেশ তারকারা খেলত না। এটা দিয়ে তো এইটা প্রুফ হয় না যে এখন টেস্ট টিমের যারা তারকা তারা কি করে? এইটা জানার জন্য যার সঙ্গে কথা বলছি, যে ২ জনের সঙ্গে কথা বলছি তাদের নাম ডিসক্লোজ করব না। কারণ আমার কাছে রেকর্ডিং নাই। আর ওনারা অন রেকর্ড বলবেন না শর্তেই কথা বলছেন। তো তারা ২ জন আমাকে যেটা বলছেন যে সরাসরি কেউ আপত্তি করে না খেলতে। তাসকিন, হাসান মাহমুদ এবং নাহিদ, এই ৩ জনের বল সরাসরি খেলতে কেউ আপত্তি করে না। আগে যেরকম করা যেত, এখন তো পরিবেশটা ওরকম অ্যামেচার নাই। বিদেশি অনেক কোচ-টোচ থাকে, ইগোর ব্যাপার আছে। কিন্তু ওনারা দুজনই বললেন যে এরা নানা রকম অজুহাত দেখায় এবং চেষ্টা করে যে ওদের কোটাটা শেষ হয়ে যাক। কোটাটা শেষ হয়ে যাওয়াটা কেমন? সেটা হচ্ছে যে এরা যেহেতু দেশের টপ পেসার, এই সঙ্গে আরও ২-৩ জন পেসার তো সবসময় স্কোয়াডে থাকে। এই ৫-৬ জন পেসারকে নিয়ে আবার পেস বোলিং কোচ আলাদা কাজ করে। ফলে এরা পুরোটা টাইম নেটে বল করতে পারে না। আর পেসাররা নেটে অনেক বেশি লোড নেয়ও না। কারণ তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। ওইটা আপনার পেস বোলিং কোচ খুব সতর্ক দৃষ্টিতে দেখে। বড়জোর একেকজনকে দিয়ে ৫ ওভার ৬ ওভার বল করানো হয়। বল করানোর পরেই ওদের উইথড্র করে এনে ওদের আলাদা জায়গায়, যেহেতু বোলারদের ওই যে বাম পাশে নিয়ে যাওয়া হয় খানিকক্ষণ পরেই, ওরা খানিকক্ষণ নেটে বল করার পরেই ওদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে ওদের স্কিল ট্রেনিং করানো হয়। ওটা আর এই ব্যাটসম্যানদের নেটে করানো হয় না। তাহলে ব্যাটসম্যানদের নেটে তখন বল করে কারা? নেট বোলার।
মূলত আগে যেটা হতো যে বিভিন্ন ক্লাবের বোলারদের সারোয়ার ইমরানেরই বিভিন্ন স্টুডেন্টদের এদেরকে দৈনিক একটা ভাতার বিনিময়ে এনে নেট বোলিং করানো হতো। তো স্বাভাবিকভাবে এদের কোয়ালিটি তো টপ লেভেলের না। এদের বোলিং খেলে এই যে সোকল্ড নেট বোলারদের বোলিং খেলে আপনার টপ লেভেল ফ্লেভার পাওয়া, টপ লেভেল টেকনিক্যাল পরীক্ষা দেওয়া এটা অসম্ভব। এখন অবশ্য যেটা হয় যে এখন একটু পাইপলাইনে আছে এরকম যেসব বোলার তাদেরকে নাকি নেটে আনা হয়। তো তারা মোটামুটি পরীক্ষা নেয় কিন্তু ভাই নাহিদদের মতো পরীক্ষা তো তারা নিতে পারবে না। এবং এই সারাদিন বল করতে করতে ওই বাচ্চারাও ক্লান্ত হয়ে যায় যে যাদের আনা হয়। ওদের বল খেলা খুব একটা চ্যালেঞ্জিং হয় না। এদের বলেই মূলত আমাদের এই টপ স্টাররা সারাদিন প্র্যাকটিস করে। মানে এরা সর্বোচ্চ পর্যায়ে দেশেই পরীক্ষা দিতে রাজি হয় না। পরীক্ষা না দিয়েই তারা চলে যায় বিদেশে বা দেশের মাটিতে সর্বোচ্চ বোলারদের সামলাইতে। এটা কেমনে হবে? আপনি যদি টেস্ট পরীক্ষা ভালো না দেন, আপনি ফাইনাল পরীক্ষায় বসবেন কী করে? এখানে যে ভদ্রলোক আমারে পুরো সিনারিওটা বর্ণনা করতেছিলেন যে উনি বলতেছিলেন যে আরও একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা ওই যে নেট বোলার বলতে যাদের আনি, এই নেট বোলারদের দিয়ে প্র্যাকটিস করা এটা কোনো কাজের কথা না। উনি একটা উদাহরণ দিলেন যে দেখো বাংলাদেশ যখন ইন্ডিয়া ট্যুরে যাবে, এর আগে ইন্ডিয়া কী করলো? নাহিদ রানা সম্পর্কে ওরা অনেক স্টাডি করলো। এখন নাহিদ রানা ওদের থ্রেট হইতে পারে। এটা মনে করে যে মায়াঙ্ক যাদব যে 156 এ বল করছে, ন্যাশনাল টিমের কোনো ফরম্যাটেই নেই। কিন্তু খেলোয়াড়রা মানে রোহিত শর্মা, বিরাট কোহলিরা বলল যে ওই ছেলেটাকে নেটে আনা হোক। ওরে আমরা খেলতে চাই। ওরে খেললে কী হবে? আমরা 156 খেলে অভ্যস্ত হব। পরে নাহিদ রানা এসে 151 করলেও আমাদের কোনো সমস্যা হবে না। দেখেন কী আগ্রহ টপ লেভেল বোলিং খেলার। আর আমরা ঠিক তার উল্টাটা করি। আমরা কেমার রোচরে খেলতে যাব। কেমার রোচ হচ্ছে 149, সেখানে আমরা যদি নাহিদের বল ৫ ওভার প্রতিদিন করে খেলি তাহলে তো আমাদের 151 খেলার অভ্যস্ততা থাকবে। কেমার রোচ তো কোনো ম্যাটার করবে না। আমরা যখন হাসানরে খেলে যাব, হাসানের বোথ ওয়ে সুইং যখন খেলে যাব, কোনো সুইং বোলার আমার জন্য ম্যাটার হবে না। কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটা নিতে চাই না। আমরা এখানে থেমে থাকতে চাই। এমন না যে আমি যে এই ঘটনাটা বললাম যে আমাদের স্টার ব্যাটসম্যানদের এই যে এসকেপিস্ট আচরণ, এইটা একটা কজ। এটা একটা কজ টপ লেভেলে ভালো না করার। কিন্তু এটা নিশ্চয়ই সবচেয়ে বড় কজ না। সবচেয়ে বড় কজ তো ওই যে রোজ যেটা বলি ঘ্যান করি, ঘরোয়া ক্রিকেটে ভালো করা। তখন তো আর পালাইতে পারবে না। তখন তো খেলতেই হবে ওখানে ঘরোয়া ক্রিকেট ভালো হলে। তো সেটা তো আছেই। অনেকগুলো কজের এটা একটা। আরেকটা জিনিস ওই যে আমাকে যিনি আজকে বিষয়গুলো বলতেছিলেন, উনি বললেন যে দেখো আরও দুটো জিনিস খুব জরুরি। ঘরোয়া ক্রিকেটকে ভালো করতে হবে। এদের এই এসকেপিস্ট মনোভাব বন্ধ করতে হবে। ৩ নাম্বার হচ্ছে যে নেটেও যে উইকেট হয় এটাও একটু কোয়ালিটি করতে হবে। প্রয়োজনে জাতীয় দলের নেট সারা বছর ঢাকায় না করে জাতীয় দলকেও, যেটা আমাদের এজ লেভেল দল বা টাইগার্স নিয়ে করা হয়, ঢাকার বাইরে ক্যাম্প করা। মাঝে মধ্যে চিটাগাং ক্যাম্প করছে আমাদের লঙ্গার ভার্সন টিমটা নিয়ে সোহেল ভাই কিছুদিন। কিন্তু উনি বলতেছিলেন যে আমাদের ব্যাটসম্যানদের যাদের নিয়ে বেশি কথা হচ্ছে, আমাদের টপ অর্ডারে যারা মুভমেন্ট খেলতে পারতেছে না, ইনকামিং খেলতে পারতেছে না, উনি একজন ব্যাটিং কোচ যার সঙ্গে কথা বলতেছিলাম। ও ও উনি বললেন যে তাদের নিয়ে আসলে বগুড়ায় বা রাজশাহীতে টানা ক্যাম্প করা দরকার, যেখানে আবার আমাদের এই টপ পেসাররা থাকবে এবং আন্ডার 19 বা এজ লেভেলে এখন 7-8টা পেসার আছে যারা 140-র কাছাকাছি বল করে। এদের সবাইরে নিয়ে চলে যাইতে হবে ওইখানে গিয়ে নিবিড় ক্যাম্প করতে হবে 7 দিনের 10 দিনের, এবং এটা আউটপুট আসবেই। এটার সঙ্গে যদি ঘরোয়া ক্রিকেট ভালো করতে পারো এবং তুমি এই ধরনের ক্যাম্প রেগুলার, যে প্রতি 6 মাসে একবার 7 দিনের এরকম হাই পারফরমেন্স ক্যাম্প করবা যেখানে ওই রকম স্পিডি বোলাররা তোমার চরম পরীক্ষা নেবে, তাহলে এটা আউটপুট আসবেই। তো এটা বড় কজ না হয়তো এই এসকেপিস্ট মানসিকতা, কিন্তু এটাও একটা কজ। এটাকেও আসলে বিবেচনার মধ্যে নিতে হবে। সেই সঙ্গে যদি কোনো টপ ব্যাটসম্যান এই কনটেন্ট দেখেন, তাহলে নিজের কাছে একটু লজ্জা লাগলো না? যে কথাটা লোকজন জানলো। আপনার একটু সম্মান গেল না? সম্মান যাবে কেন? একটু খেলেন না। টপ লেভেল পরীক্ষা দিয়েই খেলতে যান। তাহলে আপনি নাহিদরে যদি খেলতে পারেন, কেমার রোচরে দেখবেন মাথার উপর দিয়ে বলে ছক্কা মারতে পারতেছেন। আশা করি খুব দ্রুত সেই দিনটা আসবে। সবার জন্য শুভকামনা।